ওয়েলকাম টু ইয়ার ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রি। 2018 সালে এলপিতে যতগুলি কোশ্চেন এসেছিল তার বিগত বছরের প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে এখানে। প্রথম কোশ্চেন বলছে, নিচের কোন লবণগুলি অম্লীয় প্রকৃতির? অধাতুর অক্সাইডগুলি অম্লীয় প্রকৃতির হয় আর ধাতুর অক্সাইডগুলি ক্ষারীয় প্রকৃতির হয়। তো এইখানে ফার্স্ট দেখব অপশান এতে সোডিয়াম আছে, যেটা একটা ক্ষারীয়, কারণ সোডিয়াম একটা ধাতু এবং বিও একটা ধাতু। সোডিয়াম এখানে দুটোই ধাতু। আর অ্যামোনিয়াম এটা অধাতু, তো অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে। তো অপশান সি অ্যামোনিয়াম ফসফেট এটা সঠিক অ্যান্সার হবে। অধাতুর যে অক্সাইড সেটা অম্লীয় প্রকৃতির হয়। তো পরের কোশ্চেন, ম্যাগনেসিয়াম ফিতা পোড়ালে সাদা ছাই উৎপন্ন হয় যা জলে দ্রবীভূত হয়ে ড্যাশ গঠন করে। তো ম্যাগনেসিয়াম ফিতার মধ্যে ম্যাগনেসিয়াম থাকবে। তো ম্যাগনেসিয়াম এটা যখন আমি দহন করব তখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড MgO তৈরি করবে। তো এই MgO আর সঙ্গে তাপ উৎপন্ন করবে এবং আলো উৎপন্ন করবে, যাকে এনার্জি বলবো আমরা। এই ম্যাগনেসিয়াম অক্সাইড এটাই ছাই, এর সঙ্গে জলে বিক্রিয়া করব, এর সঙ্গে জলে দ্রবীভূত করব। তো জলে বিক্রিয়া করে এটা উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড MgOH তার 2। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড। নিচের কোনটি রোধ ক্ষমতা কম? তো অপশান এ বলছে নাইক্রোম, বি কাঁচ, সি এবোনাইট এবং ডি হীরা। দেখো, কাঁচ, এবোনাইট এবং হীরা এরা সবাই রোধ এর ক্ষমতা বেশি, তাহলে কম কার হবে? নাইক্রোম। আর এই নাইক্রোমটা নিকেল এবং ক্রোমিয়াম এই দুটো ধাতুর মিশ্রণে তৈরি, তো এটা একটা মিশ্র ধাতু। তো অপশান এ এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, নিচের কোনটি ব্যবহার করা ভুল হবে? অপশান এ বলছে একটি যৌগের একটি পরমাণু, অপশান বি বলছে একটি মৌলের একটি মোল, অপশান সি একটি যৌগ একটি মোল, অপশান ডি একটি মোলের একটি পরমাণু। এক মোল এটা ইকুয়ালস টু আমরা বলতে পারি যে 6.022 10⁻23 অ্যাটমস, পরমাণু। তো এক মোলে এত অণু থাকতে পারে। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ একটি যৌগের একটি পরমাণু। এটা আমরা বলতে পারি না, কারণ একটি যৌগের মধ্যে অনেকগুলি পরমাণু থাকতে পারে। দেখো একটু ভুল আছে, এটা হবে ফারেনহাইট এককে। ফারেনহাইট এককে জলের সঠিক হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের যে ডিগ্রি আলাদা বা পার্থক্য কত। এককে জলের হিমাঙ্ক হলো 32 ডিগ্রি ফারেনহাইট আর স্ফুটনাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। এই দুটোর পার্থক্য বলেছে 180 ডিগ্রি। অপশান এ এটা সঠিক অ্যান্সার হবে। একটি সেলে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন রাখা যায় তা নির্ভর করে ড্যাশ সূত্রের উপর। তো আমরা জানি যে 2n² এই সূত্রের উপর নির্ভর করে আমরা একটি সেলে কতগুলি ইলেকট্রন রাখবো সেটা নির্ধারণ করি। তো অপশান এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একটি আদর্শ গ্যাসের ঘনত্বকে অর্ধেক করে নিম্নলিখিত কোনটি দ্বিগুণ করা যেতে পারে? PV = nRT। তো ঘনত্ব ইকুয়ালস টু আমরা কি জানি যে ডেন্সিটি ইকুয়ালস টু m মাস বাই ভলিউম, অথবা আমরা লিখতে পারি যে ভলিউম ইকুয়ালস টু মাস বাই ডেন্সিটি। ভলিউমকে আমরা অর্ধেক করে দেব। তো ভলিউম যদি অর্ধেক করি তাহলে এটা কি হয়ে যাবে? 2m/d। 2m/d নিচে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2m/d দুইটা উপরে উঠে যাবে। তাহলে আমরা ইকুয়েশনটা লিখতে পারি যে Pm/d = nRT। যেহেতু এইবার আমরা ভলিউমকে অর্ধেক করে দিলাম অর্থাৎ 2m হয়ে যাবে, তো ইকুয়েশনটা সমান করার জন্য আমরা এখানে 2 দিয়ে গুণ করে দেবো। আর nRT এটা হলো যে সর্বজনীন গ্যাস ধ্রুবক তার মান, তো তাপমাত্রা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তো অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে যে তাপমাত্রা দ্বিগুণ হয়ে যাবে। ড্যাশ কার্বনের অ্যালোট্রোপ নয়।
অপশান আছে বাক মিনাস্টার ফুলারিন, বি হীরা, সি গ্রাফাইট, আর ডি কার্বন ডাইঅক্সাইড। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান ডি কার্বন ডাইঅক্সাইড, এটা কার্বনের অ্যালোট্রপ নয়। অধাতু পদার্থ ড্যাশে বৃদ্ধি পায়। তো আমরা পর্যায় সারণীতে কি জানি যে বাঁ দিক থেকে যখন ডান দিকে যাব তখন ধাতব ধর্ম কমে যায় আর অধাতব ধর্ম বাড়ে, তো অধাতব ধর্ম কোন দিকে বৃদ্ধি পাবে? বাঁ দিক থেকে ডান দিকে। তো বাঁ দিক থেকে ডান দিকে আমরা যদি যাই তো এইখানে সোডিয়াম থেকে ক্লোরিন, এটা হবে সঠিক অ্যান্সার। এটা সোডিয়াম একটা ধাতু এবং ক্লোরিন অধাতু। সোডিয়াম প্রথম গ্রুপে আছে আর ক্লোরিন 17 নম্বর গ্রুপে আছে। তো আমরা বলতে পারি যে সোডিয়াম থেকে ক্লোরিনে যখন যাবে তখন এর অধাতব পদার্থ বৃদ্ধি পাবে। আমরা যদি স্বল্প পরিমাণ কাপড় কাচার সোডা নিয়ে তাতে আন্দাজ মতো 1 মিলিগ্রাম তরলীকৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি তাহলে কি দেখতে পাবো? কাপড় কাচা সোডার সংকেত আমরা জানি যে সোডিয়াম কার্বনেট NaCO3, আর যদি এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিই তাহলে বাইকার্বনেট, যেটা খাবার সোডা হয়ে যায়। এর সঙ্গে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করব, যোগ করে তাহলে আমরা কি দেখতে পাবো? এটা একটা বিক্রিয়া। তো সোডিয়াম কি করবে? সোডিয়াম ক্লোরিনের সাথে মিশে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে আর জল H2O আর কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। ঠিক আছে। অপশন এ বলছে সাদা রঙের চিতানো বস্তু, বি কার্বন ডাই অক্সাইড গ্যাসের দ্রুত বুদবুদপূর্ণ নির্গমন, সি বিস্ফোরক আওয়াজের সাথে হাইড্রোজেন গ্যাস নির্গমন, আর ডি শুধুমাত্র প্রশমন বিক্রিয়া তৈরি হবে, কোনো গ্যাস নির্গত হবে না। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি কার্বন ডাই অক্সাইডের দ্রুত বুদবুদপূর্ণ নির্গমন হবে। ঠিক আছে। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, হাইড্রোজেনের ভর 1, অ্যামোনিয়াম আণবিক ভর কত হবে? তো অ্যামোনিয়ার সংকেত আমরা জানি NH3। এখানে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 বলেছে, হাইড্রোজেনের 1 বলেছে। তো অ্যামোনিয়ার আণবিক ভর কত হবে? যেহেতু নাইট্রোজেন একটা আছে 1 গুণ আর যোগ হাইড্রোজেন 3টে আছে 3 গুণ। ঠিক আছে, তাহলে 14 গুণ 1 যোগ 1 গুণ 3, তো 14 আর 3 17 হবে এর আণবিক ভর অ্যামোনিয়ার। তো অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, লোহা যা বৈশিষ্ট্যে কোবাল্ট এবং নিকেলের অনুরূপ, এই মৌলগুলি থেকে অনেক দূরে স্থাপন করা হয়েছে, এটি নিম্নলিখিত কোনটির একটি সীমাবদ্ধতা ছিল? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি নিউল্যান্ডের অষ্টক সূত্র। তো নিউল্যান্ডের অষ্টক সূত্রটা 1864 সালে আবিষ্কার করে। নিউল্যান্ড যখন এই অষ্টক সূত্রটি আবিষ্কার করেছিলেন তখন শুধুমাত্র 62টি মৌলই পরিচিত ছিল। নিউল্যান্ড 1864 সালে যখন মৌলগুলির ওপর ব্যাখ্যা করে তখন কেবলমাত্র 62টি মৌলই পরিচিত ছিল। তিনি এই 62টি মৌলের উপরই ব্যাখ্যাগুলো করেছিলেন। তাই লোহার যে বৈশিষ্ট্য কোবাল্ট এবং নিকেলের অনুরূপ হওয়া সত্ত্বেও তিনি দূরে স্থাপন করেছিলেন। আর নিউল্যান্ডের অষ্টক সূত্র বলে যে প্রতিটি অষ্টম মৌল পারমাণবিক ভরের ক্রমবর্ধমান ক্রম অনুসারে সাজানো হলে তখন অষ্টম মৌলের সাথে প্রথম মৌলের যে বৈশিষ্ট্য সেটা পুনরাবৃত্তি হয়। ঠিক আছে। নিউল্যান্ডের যে অষ্টক সূত্র সেটা ক্যালসিয়াম পর্যন্তই সীমাবদ্ধ ছিল, অর্থাৎ ক্যালসিয়াম পর্যন্তই তার এই সূত্রটা প্রযোজ্য ছিল, ক্যালসিয়ামের পরে তার সূত্রটা আর ব্যাখ্যা করে না। পরের কোশ্চেন, কার্বন ডাই অক্সাইডের মধ্য দিয়ে গেলে চুনের জল দুধে পরিণত হয়, এটি নিম্নলিখিত কোনটির গঠনের কারণ হয়? তো চুন জল বা সলকেট লাইম যাকে আমরা বলি, এর রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সংকেত হলো CaOH2, এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। এর সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া হবে, চুন জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড যাবে, ফলে এটা কি তৈরি করবে? ক্যালসিয়াম কার্বনেট CaCO3 ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, যার ফলে এটা ঘোলা হয়ে যাবে। ঠিক আছে। তো ক্যালসিয়াম কার্বনেট অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেব তাহলে এটা
ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে, যাকে আমরা কুইকলাইম বলি। ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাব, ঠিক আছে। তো চুন জল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাইঅক্সাইড মেশাবো, ফের আমরা ক্যালসিয়াম কার্বনেট পাবো, এবং ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা তাপ দেব তখন এটা ক্যালসিয়াম অক্সাইড, যাকে আমরা কুইকলাইম বলবো, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হবে অপশন সি, ক্যালসিয়াম কার্বনেট। 14 নম্বর বলছে অক্সিজেন ব্যতীত হাইড্রোজেন অন্যান্য ধাতব উপাদানগুলি ধারণ করা অ্যাসিডগুলিকে কি বলে? অক্সিজেন ব্যতীত হাইড্রোজেন এবং অন্যান্য ধাতব উপাদান ধারণ করা অ্যাসিডগুলিকে কি বলবো? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, হাইড্রাসিড। অপশন বি, হাইড্রাসিড বলবো। অক্সিজেন ব্যতীত অর্থাৎ অক্সিজেন ছাড়া হাইড্রোজেনের সাথে ধাতব পদার্থ যেসব উপাদান আছে, উপাদানের সাথে বিক্রিয়া করে যে অ্যাসিড তৈরি করবে তাকে আমরা বলবো হাইড্রাসিড। উদাহরণ বলি যে হাইড্রোজেনের সঙ্গে যখন ক্লোরিনের বিক্রিয়া হবে তখন এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl তৈরি করবে। হাইড্রোজেনের সঙ্গে যখন ব্রোমিনের বিক্রিয়া হবে তখন হাইড্রোব্রোমিক অ্যাসিড HBr তৈরি করবে। হাইড্রোজেনের সঙ্গে যখন সায়ানাইডের বিক্রিয়া হবে তখন এটা হাইড্রোজেন সায়ানাইড অ্যাসিড তৈরি করবে HCN, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে আণবিক সূত্র IUPAC নাম সাধারণ নামটির ভুল সেটটি নির্বাচন করুন। দেখো IUPAC এটা সম্পূর্ণ নাম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই IUPAC নাম অনুসারে কোন সেটটি ভুল? তো প্রথম অপশন বলছে C2H5OH, যেটাকে বলছে ইথানল, একদম ঠিক একটি সমীকরণ। ইথাইল অ্যালকোহল এটাকে বলা হচ্ছে। এরপরে বলছে C4H9OH, তো এটাকে বলছে বুটানল বা বিউটাইল অ্যালকোহল, এটাও ঠিক। অপশন সি বলছে C3H7OH, যাকে বলছে প্রোপানল, তো এটাও একটি ঠিক। সি বলছে C3H7OH, এটাকে বলছে প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল। অপশন ডি বলছে C2H3OH, এটাকে বলছে মিথানল, মিথানল এটা, আর যাকে বলছে মিথাইল অ্যালকোহল। তো অপশন ডি এটা কিন্তু ভুল। মিথাইল অ্যালকোহলের সংকেতটা হবে CH3OH। আমরা মিথেনের সংকেত জানি CH4, এটা মিথেন। মিথেন থেকে একটা হাইড্রোজেন তুলে নেব অর্থাৎ CH3 হয়ে যাবে, আর তার সঙ্গে OH যুক্ত করে যাব, তো এটা অ্যালকোহলের যৌগ, তাহলে মিথাইল অ্যালকোহল হয়ে যাবে সঠিক অ্যান্সার CH3OH। অপশন ডি এটা কিন্তু ভুল আছে। পরের কোশ্চেন একটি কক্ষের মধ্যে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে তা নিচে দেওয়া সূত্র দ্বারা নির্দেশিত হয়। তো এটা রিপিটেড কোশ্চেন, 2n²। অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন একটি উপাদান A3O4 সূত্রের সাথে একটি অক্সাইড গঠন করে, এ মৌলের ভ্যালেন্সি কত? তো দেখো A3 এবং O4, তো ভ্যালেন্সিটা হবে এর ক্ষেত্রে 4 এবং ও এর ক্ষেত্রে 3, ঠিক আছে। এর ক্ষেত্রে 4 আর ও এর ক্ষেত্রে 3, এবং এরকম ক্রস মাল্টিপ্লিকেশন হয়, তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি। পরের কোশ্চেন ড্যাশ হলো সবচেয়ে নমনীয় ধাতু। তো এইখানে অপশনে দেওয়া মৌলগুলির মধ্যে সবথেকে নমনীয় ধাতু হলো অপশন ডি, AU সোনা। AU সোনা, যার পারমাণবিক সংখ্যা 79। এর সোনার যে সংকেত AU, এর ল্যাটিন নাম, যার সোনার সংকেত AU, এটি একটি ল্যাটিন নাম যার সম্পূর্ণ নাম অরাম। পরের কোশ্চেন শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি ভুল? অপশন এ বলছে সমস্ত খনিজ অ্যাসিড শক্তিশালী অ্যাসিড। বি বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড। সি বলছে শক্তিশালী অ্যাসিড অন্যান্য পদার্থের সাথে দ্রুত বিক্রিয়া করে, যেমন ধাতব কার্বনেট, ধাতব হাইড্রোজেন কার্বনেট ইত্যাদি। আর অপশন ডি অ্যাসিড হলো সেই রাসায়নিক পদার্থ যার স্বাদ লবণাক্ত। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, এটা কিন্তু ভুল। অপশন ডি এটা ভুল। অ্যাসিডের স্বাদ কি হয়? লবণাক্ত নয়, অম্ল হয়।
অ্যাসিডের স্বাদ অম্ল হয় বা টক। খনিজ অ্যাসিডের কিছু নাম বলি। H2SO4 এটা একটা খনিজ অ্যাসিড, খুব শক্তিশালী অ্যাসিড। H3PO4, HNO3, এগুলো খনিজ অ্যাসিড, খুবই শক্তিশালী অ্যাসিড। তো পরের কোশ্চেন, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি নিউল্যান্ডের অক্টেভ আইনের শেষ উপাদান ছিল? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, থোরিয়াম। নিউল্যান্ড যখন তার অক্টেভ আইনটি তৈরি করেছিল তখন সালটা ছিল 1864 সাল। তখন শুধুমাত্র 62টি মৌলই পরিচিত ছিল, যার শেষ মৌল ছিল থোরিয়াম, কিন্তু প্রথম যে মৌল ছিল সেটা হাইড্রোজেন। পরের কোশ্চেন বলছে প্রথম স্তম্ভের সাথে দ্বিতীয় স্তম্ভের সঠিকভাবে মেলাও। অপশন এ বলছে মৌলগুলি স্থির অনুপাতে একত্রিত হয়। স্থির অনুপাতের সূত্র এটার সঙ্গে মেলবে 3-এর স্থির অনুপাতের সূত্র। পরমাণু অবিভাজ্য। পরমাণু যে অবিভাজ্য এটা কে বলেছিল? ডাল্টন বলেছিল যে পরমাণুকে ভাঙা যায় না, পরমাণু অবিভাজ্য। অপশন সি বলছে সালফেট অক্সালেট আয়নগুলি অ্যানিয়ন, যেখানে ম্যাগনেসিয়াম এবং অ্যামোনিয়াম আয়ন হলো ক্যাটায়ন। ঠিক আছে, সি এর সঙ্গে 4 মিলে যাবে। একটি মোলের গ্রাম পারমাণবিক ভর একটি যৌগের গ্রাম আণবিক ভর কি হবে? একই সংখ্যক অণু থাকবে। অপশন 2 এটা সঠিক অ্যান্সার হবে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, এ এর 3, বি এর 1, সি এর 4 এবং ডি এর 2। পরের কোশ্চেন বলছে CuO অর্থাৎ কিউপ্রিক অক্সাইড, এর সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে কপার এবং জল অর্থাৎ তামা এবং জল উৎপাদন করে। সমীকরণটি একটি কিসের উদাহরণ? বিক্রিয়ার আগে কপারের সঙ্গে অক্সিজেন ছিল, বিক্রিয়ার পরে অক্সিজেন আলাদা হয়ে গেল। আর আমরা জানি যে কোনো একটা পদার্থ থেকে অক্সিজেন বেরিয়ে গেলে তাকে বলা হয় বিজারণ, আর অক্সিজেন যোগ হলে তাকে বলা হয় জারণ। তো এটা কপার থেকে বেরিয়ে গেছে, তো এটা হচ্ছে বিজারণ, এটা হলো বিজারণ। আর হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তো এটা হলো জারণ। তো এই বিক্রিয়াটা আমরা বলতে পারি জারণ বিজারণ। অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। আধুনিক যে সংজ্ঞাটা বলে যে ইলেকট্রন ত্যাগ করলে তাকে জারণ বলে, আর ইলেকট্রন গ্রহণ করলে তাকে বিজারণ বলে। পরের কোশ্চেন, নিচের কোন শ্রেণীবিভাগ পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে তৈরি? অপশন এ আধুনিক পর্যায় সারণী, এটা পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে তৈরি। আর মেন্ডেলিভের যে পর্যায় সারণী সেটা মাস অর্থাৎ ভরের ওপর। মেন্ডেলিভের পর্যায় সারণী 1896 সালে তৈরি করা হয়। ডোবেনের ত্রয় সূত্র এটাও পারমাণবিক ভরের ওপর তৈরি অর্থাৎ মাস। নিউল্যান্ডের অষ্টক সূত্র এটা পারমাণবিক ওজনের উপর তৈরি অর্থাৎ ওয়েট। ঠিক আছে, তো পারমাণবিক সংখ্যার উপর একটাই আছে আধুনিক পর্যায় সারণী, এটাই হবে সঠিক অ্যান্সার। আর আধুনিক পর্যায় সারণী 1913 সালে মোজলে আবিষ্কার করেন। পরের কোশ্চেন, ক্যালসিয়াম ফসফেটের আণবিক সূত্র কি? তো ক্যালসিয়ামের যে সংকেত আমরা জানি Ca, ফসফেট PO4, তো এই দুটোকে যুক্ত করে দেবো। তো ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 তার হোল টু, অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন বলছি একটি মৌলের আইসোটোপের ভর সংখ্যা 298। নিউক্লিয়াসে 196টি নিউট্রন থাকলে পারমাণবিক সংখ্যা কত? তো আমি ধরে নিই যে মৌলটা X, যার ভর সংখ্যা বলে দিয়েছে 298। আর ভর সংখ্যা ইংরেজি বড় হাতের A দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, ভর সংখ্যা ইকুয়ালস টু আমরা জানি যে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যাকে আমরা Z দ্বারা রিপ্রেজেন্ট করি, আর ভর সংখ্যাকে A দ্বারা রিপ্রেজেন্ট করি। ভর সংখ্যা বলে দিয়েছে 298 ইকুয়ালস টু
প্রোটন সংখ্যা বের করতে বলেছে, জেড এর মান বের করতে বলেছে, নিউট্রনের সংখ্যা বলে দিয়েছে 196। 102 হবে প্রোটন সংখ্যা, জেড এর মান হবে 102। অ্যান্সারটা হবে অপশন সি 102। পরের কোশ্চেন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি রূপান্তর উপাদানগুলির জন্য সবচেয়ে উপযুক্ত? তো রূপান্তর উপাদান বলতে এখানে দেখো ইংলিশে ট্রান্সলেশন করা হয়েছে, তার জন্য রূপান্তরের ইংরাজি হলো ট্রানজিশন এলিমেন্ট যাকে বলে। তো ট্রানজিশন যেসব ধাতুগুলো আছে বা ট্রানজিশন মৌলগুলো আছে তার ক্ষেত্রে এই চারটে বিবৃতির মধ্যে কোনটি সঠিক? প্রথম বিবৃতি বলছে তাদের বাইরের 3টি শেল অসম্পূর্ণ। তো যে রূপান্তর মৌলগুলো আছে তাদের যে বাইরে যখন ইলেকট্রন বিন্যাস করব তো বাইরের তিনটি যে ইলেকট্রন বিন্যাস করব সেগুলো অসম্পূর্ণ থাকে। অপশন বি বলছে তাদের বাইরের শেলটি অসম্পূর্ণ, অর্থাৎ যেটা ভ্যালেন্স যে ইলেকট্রন আছে সেগুলো অর্থাৎ বাইরের যে কক্ষপথটা আছে সেটা অসম্পূর্ণ থাকে। সি বলছে বাইরের 2টি শেল অসম্পূর্ণ, আর ডি বলছে তাদের বাইরের শেলে 8টি ইলেকট্রন রয়েছে। তো ট্রানজিশন মৌল থাকে তাদের বাইরের 2টি শেল অসম্পূর্ণ থাকে। তো অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। আর ট্রানজিশন এলিমেন্ট আমরা জানি যে ট্রানজিশন এলিমেন্টগুলো গ্রুপ 3 থেকে গ্রুপ 12 মধ্যে অবস্থান করে, যেটা প্রথম যে ট্রানজিশন এলিমেন্ট স্ক্যান্ডিয়াম সেটা দিয়ে। এর পারমাণবিক সংখ্যা আমরা জানি 21। তো এর ইলেকট্রন বিন্যাসটা হবে 2, 8, 10 এবং আর আছে 11টি মৌল। এই 11টি মৌল 9 এবং 2 এইভাবে বিন্যস্ত হবে। আমরা জানি যে বাইরের কক্ষে সর্বোচ্চ 8টা থাকতে পারে, আর 3 নম্বর যে কক্ষপথে এটা সর্বোচ্চ থাকতে পারে, যে 2n² ফর্মুলা অ্যাপ্লাই করব, 3 3 9, 9 2 18টা থাকতে পারে। কিন্তু এখানে 3 নম্বর যে কক্ষপথ 18টা থাকতে পারে কিন্তু আছে 11টি। তো আমরা এখানে একটাকে ইলেকট্রন বিন্যাস 9 এবং তারপরে 2, তো দুটোই অসম্পূর্ণ রয়ে গেছে। তো আমরা এটা বলতে পারি যে তাদের বাইরের 2টি শেল অসম্পূর্ণ। এইভাবে পরের যে মৌলটা লোহা 26, এটারও ইলেকট্রন বিন্যাস করলে বাইরের যে দুটো কক্ষ সেটাও অসম্পূর্ণ থাকবে। এর ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 14 এবং 2। নিচের কোনটিতে সবচেয়ে বড় আকারের পরমাণু রয়েছে? এটা হবে সিলিকন Si। অপশন সি হবে পি ফসফরাস, অপশন বি হবে অ্যালুমিনিয়াম Al এবং অপশন ডি হবে এস সালফার। ঠিক আছে, তো সবচেয়ে বড় আকারের পরমাণু রয়েছে কোনটি? আমরা জানি যে পর্যায় সারণীর যখন বাম দিক থেকে ডান দিকে যাব তখন এদের পারমাণবিক আকার কমে যায়, অর্থাৎ প্রথম ক্ষেত্রে গ্রুপ এ তে এদের পরমাণুগুলির আকার সবচেয়ে বড়, তারপরে যতই আমরা ডান দিকে আসবো এদের আকার ছোট হতে থাকবে। তো এইখানে অপশন অনুযায়ী অপশন বি হবে সঠিক অ্যান্সার, অ্যালুমিনিয়াম, যার বড় আকারের পরমাণু রয়েছে। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 13, সালফারের পারমাণবিক সংখ্যা আমরা জানি 16, সালফারের পারমাণবিক সংখ্যা আমরা জানি 16, সিলিকনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 14, আর ফসফরাসের পারমাণবিক সংখ্যা আমরা জানি 15। তো সব থেকে বাঁদিকে আছে অ্যালুমিনিয়াম, যেটা তৃতীয় পর্যায় সারণীতে অবস্থান করে, যার পারমাণবিক সংখ্যা 13। তো এটাই হবে সঠিক অ্যান্সার, এটা বড় আকারের পরমাণু রয়েছে। পরের কোশ্চেন, পিতল নিম্নলিখিত কোন একটি সংকর ধাতু দিয়ে তৈরি? তো পিতল এটা একটা সংকর ধাতু, এটা তামা এবং দস্তা এই দুটো মিশ্রণে পিতল তৈরি। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, তামা এবং দস্তা। তামা থাকে 70% আর দস্তা থাকে 30%। পরের কোশ্চেন, নিচের কোন বিবৃতিটি ভুল? তো লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, এটা একটা সঠিক বিবৃতি। অপশন বি, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় কারণ সোডিয়াম আয়নের উপস্থিতির জন্য, এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। এটা একটি ভুল বিবৃতি, সোডিয়াম আয়নের নয়, এখানে হাইড্রোক্সাইডের যে আয়ন আছে তার জন্য এটা ক্ষারীয় প্রকৃতির। ঠিক আছে, তো অপশন সি, নন মেটালিক অক্সাইডগুলি অম্লীয় হয়, মানে অধাতুর অক্সাইড অম্লীয় হয়, এটা সঠিক অ্যান্সার।
আর ফেলন পথালিন সাবান দ্রবণে গোলাপি হয়ে যায়, এটাও একটি সঠিক বিবৃতি। তো সঠিক আনসারটা হবে অপশন বি, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় কারণ সোডিয়াম আয়নের উপস্থিতির জন্য। পরের কোশ্চেন দেখো, এজি যেটা বলছে আর্জেন্টিনাম, এটাকে বলি সিলভার বা রূপো, যেটা প্লাস চিহ্ন আছে, এবং ক্লোরিন সিএল যেটা মাইনাস চিহ্ন আছে। মাইনাস চিহ্নর মানে ক্লোরিন, এই মাইনাস চিহ্ন মানে ক্লোরিন অধাতু, অধাতুর অক্সাইডগুলি কি করে ইলেকট্রন গ্রহণ করে, তো এর জন্য এটা মাইনাস সিম্বল। আর ধাতুর অক্সাইডগুলি কি করে ইলেকট্রন ত্যাগ করে, তো ত্যাগ করে এটা পজিটিভ হয়ে যায়, এর জন্য এখানে প্লাস চিহ্ন আছে। একত্রিত হলে কোন যৌগ গঠন করবে, তো এটা বেসিক্যালি একটা বিক্রিয়া, এজি আর্জেন্টিনাম আর ক্লোরিন এটা মিশে তৈরি করবে সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড। তো অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, জলে ব্লিচিং পাউডার যোগ করলে কোন গ্যাস নির্গত হয়, তো ব্লিচিং পাউডার যে সংকেত, ব্লিচিং পাউডারের সংকেত আমরা জানি, ব্লিচিং পাউডারের সংকেত আমরা জানি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড CaOCl তার হোল 2, এটা ব্লিচিং পাউডারের সংকেত। এর সঙ্গে জলের বিক্রিয়া করব H2O, তো H2O বিক্রিয়া করলে এটা হয়ে যাবে CaOH ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড আর ক্লোরিন গ্যাস নির্গত করবে, ঠিক আছে। তো কোন গ্যাস নির্গত হবে, ক্লোরিন গ্যাস। তো অপশন বি এটাই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে, অসম্পৃক্ত যৌগগুলির দহনের সময় একটি ড্যাশ দেখা যায়, তো অসম্পৃক্ত যৌগ দেখো, অসম্পৃক্ত কোনগুলো, অ্যালকিন এবং অ্যালকাইন, এই দুটো অসম্পৃক্ত। অ্যালকিনের সংকেত CnH2n, এটা অ্যালকিনের সংকেত, এর মধ্যে দ্বিবন্ধন থাকে, কার্বন কার্বনের দ্বিবন্ধন থাকে। আর আরেকটা থাকে অসম্পৃক্ত অ্যালকাইন, যার সংকেত হবে CnH2n-2, কার্বনের সঙ্গে এটার ট্রিপল বন্ড থাকে। তো এই যে দুটো অসম্পৃক্ত যৌগ, এই দুটোকে যখন দহন করব তখন এটা হলুদ শিখায় জ্বলতে থাকবে, হলুদ শিখায় জ্বলতে থাকবে। তো অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। একটি সমজাতীয় সিরিজের সমস্ত সদস্যকে একই সাধারণ সূত্র দ্বারা উপস্থাপন করা যেতে পারে, নিম্নলিখিত মধ্যে কোন সূত্রটি ভুল বেছে নিন। তো অ্যালকেন CnH2n+2 এটা একটা সম্পূর্ণ ঠিক, আর এটা একটা সম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত যৌগ। পরে বলছে অ্যালকিন CnH2n+1, এটা কিন্তু ভুল। অ্যালকিনের সংকেত আমরা বলেছি CnH2n, আর অ্যালকাইন CnH2n-2 এটাও ঠিক। তো ভুল বিবৃতিটি হলো অ্যালকিন CnH2n+1। তো দেখো অপশানে নেই, কিন্তু এটাই হবে সঠিক অ্যান্সার বি। নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য বা মিথ্যা, পর্যায়ক্রমে বাম থেকে ডানে যাওয়ার সময় উপাদানগুলির রাসায়নিক বিক্রিয়া প্রথমে হ্রাস পায় তারপর বৃদ্ধি পায়। আর পরের যেটা বলছে, পর্যায় সারণী একটি গোষ্ঠীতে অধাতুর রাসায়নিক বিক্রিয়া হ্রাস পায়, অধাতুর রাসায়নিক বিক্রিয়া হ্রাস পায়। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, বিবৃতি এ সত্য কিন্তু বি মিথ্যা। যখন বাম দিক থেকে ডানে যাওয়া হয় তখন রাসায়নিক বিক্রিয়াগুলি প্রথমে হ্রাস পায়, তারপরে কিন্তু বৃদ্ধি পায়। পরের কোশ্চেন বলছে, সারণী থেকে ভুল সাদৃশ্যযুক্ত শব্দটি নির্ণয় করুন। দেখো প্রথম যেটা বলছে এ, যাকে কপার বলছে, সংকেত Cu, এটা ঠিক। তারপরে গোল্ড, যার ল্যাটিন নাম অরম এবং সংকেত Au, এটাও ঠিক, এটাও ঠিক। মার্কারি, যার ল্যাটিন নাম হাইড্রাজিরাম আর এর সংকেত Hg, এটা কিন্তু ভুল। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান সি। তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশান সি। আর প্লাটিনাম Pt, এটাও সঠিক, এবং সিলভার আর্জেন্টিনাম Ag, এটাও সঠিক। তো মার্কারি এটা কিন্তু ঠিক নয়, মার্কারির সংকেত Hg। পরের প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোনটি দ্বিগুণ স্থানচ্যুতি বিক্রিয়া নয়, অর্থাৎ ডাবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া নয়।
ডাবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া মানে দেখো অপশনের সাহায্যে ভালো করে বুঝি। প্রথম অপশন বলছে বেরিয়াম ক্লোরাইড এবং H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে বেরিয়াম সালফেট এবং HCl তৈরি করলো, ঠিক আছে। তো বেরিয়াম ক্লোরাইড, এখানে বেরিয়াম একটা ধাতু, তো এটা পজিটিভ হবে, আর ক্লোরিন অধাতু, এটা নেগেটিভ সিম্বল হবে, ঠিক আছে। H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করলে Ba আর SO4, এখানে দেখো বেরিয়ামের সঙ্গে সালফেট SO4, এটার সঙ্গে বেরিয়ামের সঙ্গে সালফেটের প্রতিস্থাপিত হয়েছে, তো বেরিয়াম সালফেট তৈরি হয়ে গেছে। ডাবল ডিসপ্লেসমেন্ট মানেই একটার সঙ্গে একটা প্রতিস্থাপিত হবে, কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি করবে না, ঠিক আছে, শুধু প্রতিস্থাপিত হবে। আর দেখো এখানে HCl, এখানে হাইড্রোজেন, এখানে তো সালফেট চলে গেছে, তো পড়ে আছে কি শুধু হাইড্রোজেন। হাইড্রোজেন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরিনের সাথে মিশে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে দেবে, ঠিক আছে, এটা প্রতিস্থাপিত বিক্রিয়া। আর অপশান বি বলছে Mg3N2 এবং 6H2O 6 অণু জল এর সঙ্গে 3MgOH2 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং NH3 তৈরি করবে। এটা কিন্তু একটা প্রতিস্থাপিত বিক্রিয়া নয়, ডাবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া নয়। Mg3 এবং OH2, এখানে দেখো নতুন একটা পদার্থ তৈরি করে ফেলেছে। হ্যাঁ, এখানে কিন্তু OH নেই, H2O আছে, তো এটা একটা নতুন বিক্রিয়া, তো এটা একটা নতুন পদার্থ তৈরি করে ফেলছে, তো এটা কিন্তু সঠিক অ্যান্সার নয়। তো অপশন বি এটাই সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের ক্ষেত্রে এটা সঠিক অ্যান্সার হবে। আর CuSO4 দেখো কপার সালফেট এর সঙ্গে H2S এর বিক্রিয়া করবে, বিক্রিয়া করে দেখো কপারের সঙ্গে এই সালফারটা যুক্ত হয়ে কপার সালফেট তৈরি করবে, এবং এখানে হাইড্রোজেন একা পড়ে থাকবে। এই হাইড্রোজেন কি করবে, সালফেটের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন সালফেট H2SO4 তৈরি করবে। এটাও একটা ডাবল ডিসপ্লেসমেন্ট তৈরি করছে, ঠিক আছে, দুটো পদার্থ তৈরি করছে। আর এখানে দেখো NaOH এবং HCl এই দুটো প্রতিস্থাপিত হবে এই Cl সঙ্গে প্রথম ক্ষেত্রের Na সোডিয়ামের মিশে সোডিয়াম ক্লোরাইড সাধারণ লবণ তৈরি করবে, আর সাধারণ লবণ আর জল, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা ডাবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া। তো A C D এই তিনটে ডাবল ডিসপ্লেসমেন্ট, শুধুমাত্র বি এটা ডাবল ডিসপ্লেসমেন্ট নয়। বলছে নিম্নলিখিত কোন পদ্ধতিতে ঘোলা জল থেকে জল আলাদা করা যাবে? অপশন এ পরিস্রাবন প্রক্রিয়ায় ঘোলা জলকে জল থেকে আলাদা করা যাবে। 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় জলে ভৌত অবস্থা কি হবে? তো কোন একটা জল আছে যাকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হলো, তাহলে এটা জলই থেকে যাবে, তো অপশন এ তরল থাকবে। পরের কোশ্চেন বলছে 17 পারমাণবিক সংখ্যা সহ মৌলগুলিকে কি বলা হয়? দেখো 17 যে পারমাণবিক সংখ্যা তার হচ্ছে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তো এই যে 17 মৌলটা ক্লোরিন, এর সঙ্গে আরও ধাতু আছে যারা ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা সবাই কি হ্যালোজেন গ্যাস। তো এর ক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হবে অপশন এ হ্যালোজেন গ্যাস, যাদের ক্লোরিন যার পারমাণবিক সংখ্যা 17 এবং এটা 17 নম্বর গ্রুপে থাকে, এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি অসম বেছে নিন। প্রথম অপশন বলছে NaOH, যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটি একটি শক্তিশালী ক্ষারক। অপশন বি বলছে CuOH2 কপার হাইড্রোক্সাইড, এটা একটা দুর্বল ক্ষার। অপশন সি বলছে NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা দুর্বল ক্ষার। অপশন ডি বলছে ZnOH2, এটা জিঙ্ক হাইড্রোক্সাইড, এটাও একটা দুর্বল ক্ষার। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ সোডিয়াম হাইড্রোক্সাইড একটি শক্তিশালী ক্ষার। পরের কোশ্চেন, সোনার আপেক্ষিক ঘনত্ব 19.3, SI এককে এর ঘনত্ব কত হবে? আপেক্ষিক ঘনত্ব রিলেটিভ ডেনসিটি ইকুয়ালস টু, আমরা বলতে পারি যে পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই জলের ঘনত্ব।
রিলেটিভ ডেন্সিটি বা আপেক্ষিক ঘনত্ব ইকুয়ালস টু আমরা বলতে পারি পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই জলের ঘনত্ব। এখানে রিলেটিভ ডেন্সিটি বলে দিয়েছে 19.3। পদার্থের ঘনত্বকে আমি কে ধরে নিই, এটা সোনার ঘনত্ব, এবং জলের ঘনত্ব 1000 কেজি পার কিউবিক মিটার। তো কে এর মানটা হবে 19.3 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার 3, 19.3 10 টু দি পাওয়ার 3 কেজি পার কিউবিক মিটার। তো এখানে 19.3 10 টু দি পাওয়ার 3 কেজি পার কিউবিক মিটার, অপশন সি সঠিক অ্যান্সার হবে। বিক্রিয়কগুলির মোট শক্তির বিক্রিয়ার চেয়ে বেশি হলে তাপ নির্গত হয়, এই বিক্রিয়াটিকে কি বলে? তো যদি তাপ নির্গত হয় কোনো বিক্রিয়ায়, তাহলে সেটা তাপমোচী বিক্রিয়া বা ইংরেজিতে তাকে বলা হয় এক্সোথার্মিক বিক্রিয়া, আর তাপগ্রাহী তাকে এন্ডোথার্মিক বিক্রিয়া বলে। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন এ তাপমোচী, যেহেতু তাপ নির্গত হচ্ছে। পরের কোশ্চেন বলছে আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? তো আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি PV ইকুয়ালস টু nRT। nR যেটা কনস্ট্যান্ট গ্যাস ধ্রুবক, T টেম্পারেচার, P প্রেসার এবং V ভলিউম। এখানে এটাকে আমরা লিখতে পারি PV বাই T ইকুয়ালস টু nR। তো অপশন এ এটাই সঠিক অ্যান্সার হবে, PV বাই T ইকুয়ালস টু nR বা μR যেটাই বলো। কত ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব সর্বোচ্চ হয়? তো অপশন এ 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। ভালো করে মনে রাখবে, ডেনসিটি কিন্তু সর্বোচ্চ হয়, আর ভলিউম কিন্তু সর্বনিম্ন হয়। ভলিউম বা ডেনসিটির মধ্যে গোলাবে না। ডেনসিটি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সর্বোচ্চ হয়, আর আয়তন সর্বনিম্ন হয়। ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক ও হিমাঙ্ক ঠিক কত ডিগ্রি আলাদা? তো এটা আগেও ছিল, যেটা ভুল প্রশ্ন টাইপিং ছিল, তো এটা আবার রিপিটেড এসছে। দেখো, স্ফুটনাঙ্ক আমরা জানি যে ফারেনহাইট স্কেলে জলের 32 ডিগ্রি ফারেনহাইট হবে, আর হিমাঙ্ক হবে 212 ডিগ্রি ফারেনহাইট। তো এই দুটোর পার্থক্য হবে 180 ডিগ্রি ফারেনহাইট। তো অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, ড্যাশ হলো একই তাপমাত্রা এবং চাপে একটি পদার্থকে কঠিন থেকে তরলে পরিবর্তন করার জন্য প্রতি একক ভরের তাপ। একই তাপ এবং চাপ আছে, কঠিন থেকে কি করবে, তরলে নিয়ে যাবে, তো সেটা ফিউশন অফ লেটেন্ট হিট, ফিউশনের লিন তাপ। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। রাসায়নিক বৈশিষ্ট্যগুলির মধ্যে মেন্ডেলিভ ড্যাশ সহ উপাদানগুলির দ্বারা গঠিত যৌগগুলিতে মনোনিবেশ করেছিলেন। তো রাসায়নিক বৈশিষ্ট্যের জন্য মেন্ডেলিভ হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটোর ওপর বিশেষ মনোনিবেশ করেছিলেন। তো মনোনিবেশ করার কারণও আছে যে হাইড্রোজেন এবং অক্সিজেন প্রায় সমস্ত উপাদানের সাথেই যৌগ গঠন করে, এর জন্য মেন্ডেলিভ হাইড্রোজেন এবং অক্সিজেনের ওপর বিশেষ মনোনিবেশ করেছিলেন যৌগ গঠনের ক্ষেত্রে। ঠিক আছে, আর এই হাইড্রোজেন অক্সিজেনের ওপর ভিত্তি করেই কিন্তু তার পর্যায় সারণীতে মৌলগুলিকে সাজিয়েছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পরের কোশ্চেন, খাদ্য উপাদানকে অক্সিডাইজ হওয়া থেকে বিরত রাখতে নিম্নলিখিত কোন গ্যাস ব্যবহার করা হয়? তো অক্সিডাইজ হয়ে গেলে র্যান্সিডিটি হয়ে যাবে, অক্সিডাইজ হয়ে গেলে জারিত হয়ে যাবে, মানে অক্সিডাইজ হয়ে গেলে তার মানে জারিত হয়ে গেল। তো জারিত হয়ে গেলে এটা র্যান্সিডিটি তৈরি করবে এবং অ্যাসিড তৈরি করবে এবং খাবারটাকে নষ্ট করে দেবে। তো খাবারটা যাতে নষ্ট না হয়, অক্সিডাইজ যাতে না হয়, এর জন্য খাবারের মধ্যে নাইট্রোজেন মিশিয়ে দেওয়া হয়। অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। আর নাইট্রোজেন আবিষ্কার করেন কে? রাদারফোর্ড। নাইট্রোজেন আবিষ্কার করে রাদারফোর্ড। সালটা 1772 সাল। ঠিক আছে, রাদারফোর্ড নাইট্রোজেন আবিষ্কার করে 1772 সাল। পারমাণবিক সংখ্যা নাইট্রোজেনের 7। পরের কোশ্চেন, প্রোপেনের আণবিক সূত্রটি হলো, দেখো প্রোপেন বলছি, তো এটা অ্যালকেন মৌল। অ্যালকেনের ফর্মুলা আমরা জানি CnH2n+2। ঠিক আছে, এটা একটা সম্পৃক্ত বন্ড, এটি একটি সম্পৃক্ত যৌগ।
যেখানে কার্বন কার্বনের সিঙ্গেল বন্ড তৈরি করে। ঠিক আছে, তো এইখানে অপশান বলছে CH4 মিথেন, এটা একটা অ্যালকেন যৌগ। কার্বন একটা আছে, কার্বন যেহেতু একটা আছে তো H থাকবে 2 গুণ 1 2 আর যোগ 2 4, তো এটা একটা অ্যালকেন মৌল। CH4 এটা মিথেন। অপশন বি বলছে C4H10, এটা হচ্ছে বিউটেন। C4H10 বিউটেন, এটাও একটা অ্যালকেন যৌগ। C3H8 এটা হলো প্রোপেনের আণবিক সংকেত C3H8, এটাও একটা অ্যালকেন যৌগ। এবং C2H6 এটা হলো ইথেন, এটাও একটা অ্যালকেন যৌগ। ঠিক আছে, তো এখানে প্রোপেনের আণবিক সূত্রটি হলো C3H8, এটাই হবে সঠিক অ্যান্সার। আরেকটা জিনিস মনে রাখো, কার্বনের যখন C1 থেকে মান C4 হবে, C1 থেকে C4 হলে এই অ্যালকেনগুলো গ্যাস আকারে থাকে। ঠিক আছে, গ্যাস আকারে থাকে। আর C5 থেকে C16 যদি থাকে কার্বনের পরমাণু বা কার্বনের মান, এই অ্যালকেনগুলো কি হয়, তরল হয়। ঠিক আছে, 1 থেকে 4 হলে গ্যাস, আর 5 থেকে 16 হলে কার্বনের মান সেগুলো তরল হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এক্ষেত্রে অপশান সি সঠিক অ্যান্সার হবে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।